স্বাগত রাত 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শেখ জায়েদ এবং আমি ফারনাজ জুই। শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। করোনার মধ্যেই অনেকটা স্বাভাবিক গতিতে ফিরছে জীবন। সড়কপথের পুরনো চেহারা ফিরেছিল আগে, সেই সাথে নতুন করে আজ আরো 13 জোড়া ট্রেনের যাত্রা শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ঢাকা থেকে পৃথিবীর নানা গন্তব্যে ডানা মেলছে উড়োজাহাজও। এরই মধ্যে অন্তত 10টি এয়ারলাইন্স কোম্পানি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে বলে জানান সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। বেশ কিছুদিন আগে থেকেই অনেকটা স্বাভাবিক সারা দেশের সড়ক যোগাযোগ। রাজধানী তো বটেই, বাস চলছে দেশের বিভিন্ন গন্তব্যে। তবে স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছে না সারা দেশের গণপরিবহন। একই সঙ্গে 60% ভাড়া বাড়ালেও দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগের শেষ নেই যাত্রীদের। তো যাত্রী বা প্যাসেঞ্জারের ভাড়াটা দ্বিগুণ করা হয়েছে। ভর্তুকিটা যদি সরকার দিত আমাদের জন্য উপকার হতো। জীবাণুনাশক দেয় না, কোনো বাসই দেয় না। কিভাবে যে চলতেছে সেটা উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। সড়কের পাশাপাশি রোববার থেকেই অনেকখানি স্বাভাবিক হলো রেলপথ। করোনার মধ্যে সাময়িক বিরতির পর চলাচল শুরু করেছে আরো 13 জোড়া ট্রেন। রোববার রাজধানীর কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে রেলমন্ত্রী জানান, এর আগে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী 17 জোড়া ট্রেন চলছিল। তাই সব মিলিয়ে বিভিন্ন গন্তব্যে চলা ট্রেনের সংখ্যা দাঁড়ালো 30 জোড়াই। 4টা টিকিটের যে কথা আসছে সেটা কিন্তু 4টা আইডেন্টি কার্ড দেখিয়ে কিন্তু আপনাকে টিকিট করতে হবে। আপনি একটা আইডেন্টি কার্ডে 4টা টিকিট করতে পারবেন না। এর উদ্দেশ্য হলো যে আপনার সঙ্গে যে 4 জন ভ্রমণ করছে আপনার লোক, সেটা আপনাকে কনফার্ম করতে হবে। এদিকে ঢাকার আকাশ থেকে পৃথিবীর নানা গন্তব্যে ডানা মেলছে উড়োজাহাজও। এর মধ্যে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে বাংলাদেশ বিমান, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, মালয়েশিয়া এয়ারলাইন্স, মালিন্দো এয়ার আরাবিয়া, টার্কিশ এয়ারলাইন্স, ফ্লাই দুবাই সহ অন্তত 10টি এয়ারলাইন্স কোম্পানি। খুব শিগগিরই আরও কিছু রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। দেশে এখনো আক্রমণের রেটটা এখনো বেশি আছে, সেই জন্য অনেক দেশই আমাদের থেকে যাত্রী চলাচলের একটা নিষেধাজ্ঞা আছে। আশা করতেছি আমাদের 2 to 3 মাসের ভিতরে যদি সিচুয়েশনটা নর্মাল হয়, তাহলে আমাদের সরকারের নির্দেশনা ক্রমে আমরা আমাদের স্বাস্থ্যবিধি মেনে আমরা এখন পর্যন্ত সাফল্যজনকভাবে আমাদের অপারেশন চালাতে পারছি। অভ্যন্তরীণ রুটে যাত্রীদের তেমন অভিযোগ না থাকলেও আন্তর্জাতিক রুটে ঠিকঠাক স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলেই অভিযোগ। এরই মধ্যে অভ্যন্তরীণ রুটে বেড়েছে বিমান ভাড়া, যা নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। গণপরিবহনে জীবনচিত্র অনেকটা স্বাভাবিক হয়ে এলেও করোনা ভাইরাস সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা ঠিক হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদরা মনে করছেন, দেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো অবস্থা এখনো হয়নি। খুললে করোনা সংক্রমণের মাত্রা আরও বেড়ে যেতে পারে। কারণ হিসেবে তারা বলছেন, ক্লাসে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দূরত্ব সহ অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করা সম্ভব হবে না। সেক্ষেত্রে বিকল্প উপায়ে পরীক্ষা নেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। রিশাদ হাসানের প্রতিবেদন। দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় গেল 8 মার্চ। সংক্রমণ এড়াতে এর কিছুদিনের মধ্যেই বন্ধ করে দেওয়া হয় সব শিক্ষা প্রতিষ্ঠান, যা এখনো সাধারণ ছুটির আওতায়। বন্ধ হয়ে গেছে বোর্ড পরীক্ষা সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা গ্রহণ, তবে অনলাইনে ক্লাস চলছে নিয়মিত। দেশে করোনা সংক্রমণ এখনো নির্দিষ্ট এক গতিতে বেড়ে চলায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দেওয়ার বিষয়ে মত দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। স্কুলের কলেজের শিক্ষার্থীদের মধ্যে নতুন করে সংক্রমণ দেখা দেবে এবং সংক্রমণ সামগ্রিকভাবে বহুগুণে বেড়ে যাবে। করোনা কালে স্কুল কলেজ খুলে দেওয়ার মতো অবস্থা বাংলাদেশে এখনো তৈরি হয়নি। আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিকী মনে করেন, করোনা প্রাদুর্ভাবের মাঝে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া ঝুঁকিপূর্ণ হতে পারে শিক্ষার্থীদের জন্য। আমার মনে হয় যে এই সংক্রমণের গতিটা যখন নিম্নমুখী হবে, তখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার চিন্তা ভাবনা করা যেতে পারে। যতক্ষণ পর্যন্ত এটা ঊর্ধ্বমুখী থাকে অথবা একটা উপরের দিকে গিয়ে পরিসংখ্যানটা কিছুটা স্থিতিশীল থাকে, তখন এই ঝুঁকি নেওয়া কতটা সমীচীন হবে এটা চিন্তার বিষয় আছে। তবে সংক্রমণ দীর্ঘায়িত হলে বিকল্প উপায় পরীক্ষা গ্রহণের পরামর্শ এই শিক্ষাবিদদের। কমপক্ষে 2 ভাগ অথবা 3টি ভাগ এবং ডিফারেন্ট সেট দিয়ে প্রশ্ন করে পরীক্ষা নিতে হবে। করোনা সংক্রমণের মাত্রা আরো নিম্নগামী হওয়ার পরেই কেবল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে চিন্তা করার পরামর্শ বিশেষজ্ঞদের। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আটক বাংলাদেশ সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখায় 43 কর্মকর্তা কর্মচারীকে মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
রোববার দুপুরে পুলিশ নিয়ে ওই শাখায় ঝটিকা অভিযান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি ইমান আলী। এর আগে এফিডেভিট শাখার বিরুদ্ধে অবৈধ টাকা লেনদেন, কজ লিস্টে টাকার বিনিময়ে মামলা অন্তর্ভুক্তি সহ নানা অনিয়মের অভিযোগ এনে প্রধান বিচারপতিকে অবগত করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবনের অনিয়ম দীর্ঘদিনের একটি আলোচিত বিষয় হলেও সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় এর বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। তবে সম্প্রতি এক বৈঠকে প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের উপস্থিতিতে এফিডেভিট শাখার অনিয়মের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এর মধ্যে রয়েছে সুপ্রিম কোর্টের কজ লিস্ট বা দিনের কার্যসূচি টাকার বিনিময়ে পরিবর্তন, এফিডেভিট শাখায় টাকা না দিলে সময়ক্ষেপণ, এমনকি জামিন জালিয়াতির মতো ঘটনার অভিযোগ রয়েছে বিভিন্ন শাখার বিরুদ্ধে। এসব অভিযোগ আমলে নিয়ে রোববার দুপুরে এফিডেভিট শাখায় পুলিশসহ ঝটিকা অভিযান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি ইমান আলী। অভিযানে বিভিন্ন কক্ষ থেকে অপ্রয়োজনে থাকা 43 কর্মকর্তা কর্মচারীকে আটক করা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ক্ষমা প্রার্থনা করে মুচলেকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে নেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক। আমরা মাননীয় বিচারপতি মোহাম্মদ ইমান আলীর কাছে ক্ষমা প্রার্থনা করেছি। কোন রকম লেনদেনের মধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সহকারীরা যাবে না। সমিতির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। যদিও আইনজীবী সহকারীদের অভিযোগ, টাকা না দিলে মামলার নথি এফিডেভিট হতে সময় লেগে যায় কয়েকদিন। ওদের যাদের পরিচিত আছে তাদেরকে টাকা দিতে পারে, তারা মানে ওদের পিটিশন বাইর হয়। এখন কেন পরে যত নিয়ম কঠিন হচ্ছে তখনই মনে হয় কাজ আরো পেন্ডিং রয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টে এ ধরনের অনিয়ম দুর্নীতি বন্ধে এ অভিযান আরও বেশি করে পরিচালনার আহ্বান জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আমি এটাকে খুব সাধুবাদ জানাই এবং মাঝে মাঝে এরকম ঝুটিকা রেইড করা দরকার। এদিকে বেঞ্চ অফিসার মোহাম্মদ মুর্শিদুল হাসানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের জড়িত থাকার প্রমাণ স্পষ্ট। তিনি বলেছেন, জিয়া খুনের সঙ্গে জড়িত বলেই হত্যাকাণ্ডের বিচার বন্ধ করে। খুনিদের বিদেশে পাঠিয়ে দূতাবাসে চাকরি দেয়। জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন সরকার প্রধান। শাহ আলী জয় রিপোর্ট। জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের এই স্মরণ সভা। ভার্চুয়াল প্ল্যাটফর্মে গণভবন থেকে এতে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু কন্যা বলেন, 15ই আগস্ট রাতে শুধু হত্যাকাণ্ডই হয়নি, চেষ্টা করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার। জিয়াউর রহমান সে এর সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত ছিল, সেটা স্পষ্ট পাওয়া যায়। এই হত্যাকাণ্ডের পর বিবিসিতে কর্নেল ফারুক এবং কর্নেল রশিদ তারা একটা ইন্টারভিউ দেয়, যেখানে তারা স্পষ্ট বলে যে তাদের সঙ্গে জিয়াউর রহমান সম্পূর্ণভাবে জড়িত ছিল এবং তার মদতেই তারা এই ঘটনা ঘটাতে সক্ষম হয়েছে। পাকিস্তানের দেয়া অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করতেই জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনা করে মন্তব্য করেন শেখ হাসিনা। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু তার সাথে যে পাকিস্তানিদের যে সংযোগ ছিল, কিছুক্ষণ আগে জাহাঙ্গীর কবির নানুর বক্তৃতায় যে একটি চিঠি পড়ে শোনালো, সেই কর্নেল বেগ সে বাহবা দিচ্ছে এবং জিয়াউর রহমানের স্ত্রী এবং তার পুত্ররা যে তাদের কাছে খুব ভালো আছে সে কথাও জানাচ্ছে এবং যে কারো নতুন কাজ দেবার অঙ্গীকার করছে ওই চিঠিতে। সেই কাজটা কি ছিল? তাহলে সেই কাজটা কি এই ছিল যে স্বাধীনতার সমস্ত চেতনাকে নস্যাৎ করবে? প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের প্রতি খালেদা জিয়ার দরদও কম নয়। পাশা মৃত্যুবরণ করেছে, সেই মৃত পাশাকে প্রমোশন দিয়ে তার সমস্ত টাকা পয়সা তার স্ত্রীকে দেওয়া হয়েছে। আর যে খায়রুজ্জামানের চাকরি চলে গিয়েছিল সে আসামি, যখন খালেদা জিয়া ক্ষমতা আসে, ক্ষমতা এসেই খায়রুজ্জামানকে আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরিতে পুনর্বহাল করে এবং তাকে প্রমোশন দেয়। জিয়াউর রহমান বাংলাদেশে যে খুনের রাজনীতি শুরু করে তার স্ত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে সে ধারা অব্যাহত রাখে, বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এর অর্থটা কি দাঁড়ায়?
ক্ষমতাসীনরা মিথ্যাচার করে জিয়াউর রহমানকে খাটো করার প্রচেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের শীর্ষস্থানীয় নেতাদের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে রোববার এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। বলেন, আওয়ামী লীগ গোটা রাষ্ট্রকেই দলীয়করণ করে ফেলেছে। রাষ্ট্রপতির দায়িত্বে আসার পরে ক্রীড়াঙ্গনকে উদ্দীপ্ত করলেন, জাগিয়ে তুললেন, তার সম্পর্কে আজকে যেগুলো একেবারেই সত্য নয়, মিথ্যা সমস্ত কথা বলে তাকে খাটো করার চেষ্টা করা। আওয়ামী লীগের যে কেমিস্ট্রি, এই কেমিস্ট্রিটা হচ্ছে আপনার দলীয়করণের কেমিস্ট্রি, এবং যার ফলে কি হয়েছে, আজকে সমস্ত রাষ্ট্রকেই তারা দলীয়করণ করে ফেলেছে। করোনায় দেশে আরো 32 জনের মৃত্যু হয়েছে, নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 3657 জনে। গেল 24 ঘন্টায় 10,018টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 2024 জন। ফলে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে 2,76,549 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আরও জানায়, সারা দেশে নতুন 1,315 জন সহ মোট সুস্থ হয়েছেন 1,58,950 জন। আবারও বাড়ছে করোনার দাপট। একদিনে বিশ্বের সর্বোচ্চ 64,000 সংক্রমিত ভারতে। ইটালিতে 3 মাসের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত। এমন অবস্থায় কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে ইউরোপের দেশগুলো। করোনার সংক্রমণের শীর্ষে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা, তবে এরই মধ্যে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছে দেশটি। এদিকে অন্তত 9টি ভ্যাকসিন অনুমোদনের দৌড়ে রয়েছে বলে জানিয়েছে WHO। রাশিয়াতে করোনা ভাইরাসের ভ্যাকসিনের গণ উৎপাদন শুরু হলেও কাটছে না সংশয়, উঠছে গুরুতর অনিয়মের অভিযোগ। লঘুচাপে উত্তাল সাগর, এর প্রভাবে দক্ষিণাঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে বিপদসীমার উপরে অবস্থানের পর চতুর্থ দফায় আবারও বাড়ছে যমুনা ও ব্রহ্মপুত্রের পানি। ফলে চলতি মাসে আবারও দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আর খাদ্য সহায়তার পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতির কথা জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দীর্ঘস্থায়ী বন্যায় ক্ষত বিক্ষত দেশের অন্তত 30 জেলা। টানা প্রায় 2 মাস পর প্রধান প্রধান নদ নদীর পানি বিপদসীমার নিচে নেমে এসেছে। উন্নতির দিকে অধিকাংশ জেলার বন্যা পরিস্থিতি। বর্তমানে সিরাজগঞ্জের সবগুলো পয়েন্টেই যমুনার পানি বিপদসীমার নিচে অবস্থান করলেও নতুন করে পানি বাড়ায় দুর্ভোগে পড়েছে বন্যা কবলিত এলাকার লোকজন। বাড়ির থেকে পানি কেবলে নেমে গেছে, আবার কাদামাটি আছে, তারপরেও আবার পানি আইছে। আঙ্গুরে খাওয়া নাই, দাওয়া নাই, আঙ্গুরে অসুবিধা, খুব অসুবিধা। গত 24 ঘন্টায় ব্রহ্মপুত্র ও ধরলা সহ বিপদসীমার নিচে অবস্থান করা উত্তরাঞ্চলের কয়েকটি নদ নদীর পানি বেড়েছে। টাঙ্গাইলে দুর্গত এলাকা থেকে পানি নেমে গেলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি বানভাসীরা। দীর্ঘস্থায়ী বন্যার ক্ষতর চিহ্ন 11টি উপজেলার সর্বত্র জুড়ে। 2 মাস হলো পানিবন্দী, আমরা আসলে অনেক কষ্টে আছি। রাস্তাঘাট পানিতে তলায় রয়েছে, এখন আমাদের পানি ভেঙে যাইতে হয়, খুব কষ্ট। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও জনজীবন স্বাভাবিক হয়নি ঢাকার পার্শ্ববর্তী সাভার ও আশুলিয়ার। চলতি মাসেই আবারও বন্যার ধাক্কা আসতে পারে শঙ্কা প্রকাশ করে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেছেন, পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে সরকার। যদি কেউ খাদ্য কষ্টে থাকে তাহলে তাদেরকে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় খাদ্য সহায়তা দিবে। কারো যদি ঘর বাড়ি নষ্ট হয়ে থাকে সেটাও দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় করে দিবে। এছাড়া বন্যা পরবর্তী ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বিপুল কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নে কাজ করছে সরকার। তবে সেই বিনিয়োগে বাধা হয়ে দাঁড়াচ্ছে অপরিকল্পিত নীতি ও দ্রুত পরিবর্তন। শুরুতে উল্লেখ না থাকলেও অর্থনৈতিক অঞ্চলে ইজারাকৃত জমির মূল্যের উপর নতুন করে 15% ভ্যাট আরোপ করায় উদ্বেগে রয়েছেন বিনিয়োগকারীরা। ব্যবসায়ী নেতা সহ বাস্তবায়নকারী সংস্থা বেজাও বলছে, এই ভ্যাট অব্যাহতি দেয়া না হলে ক্ষতির মুখে পড়বেন উদ্যোক্তারা। দেশের অর্থনৈতিক অঞ্চলের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে বাবু কামরুজ্জামানের 3 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আছে।
দেশে বিনিয়োগ খরা কাটিয়ে গতি পাবে শিল্পের চাকা, বাড়বে বৈচিত্র্যময় পণ্য রপ্তানি। এমন বহুমুখী স্বপ্ন ও সম্ভাবনার এক ভিন্ন উদ্যোগ বিশেষ অর্থনৈতিক অঞ্চল। 2030 সাল নাগাদ সারা দেশে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মহাযজ্ঞ হাতে নিয়েছে সরকার। করোনাকালেও যা খুব একটা থমকে যায়নি। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী বাস্তবায়নাধীন এসব অর্থনৈতিক অঞ্চলের 28টির কাজ এখন চলমান, যার মধ্যে উৎপাদনে গেছে 8টি অর্থনৈতিক অঞ্চল। বাস্তবায়নকারী সংস্থা বেজার হিসাবে অর্থনৈতিক অঞ্চলগুলো পুরোপুরি বাস্তবায়ন হলে সরাসরি কর্মসংস্থান হবে প্রায় 20 লাখ লোকের। সব মিলে যেখানে 1 কোটি মানুষের কাজের সুযোগ তৈরি হবে। তবে বিনিয়োগকারীদের জন্য দুঃসংবাদ বয়ে এনেছে এনবিআরের এই প্রজ্ঞাপন। শুরুতে উল্লেখ না থাকলেও গত 1 বছর ধরে জমির ইজারা মূল্যের ওপর 15% ভ্যাট জারি করা হয়েছে, যা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত করবে বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতি বিশ্লেষকরা। কনসিস্টেন্সি অফ পলিসি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে নতুন করে জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে 15% ভ্যাট ধরা হয়েছে। তো এই বিষয়গুলোকে আমরা মনে করি যে এই মুহূর্তের জন্য এটি সঠিক হবে না। ইনভেস্টররা যখন তারা লিজ দিচ্ছে তখন কিন্তু এটা ছিল না, এটা কিন্তু পরে আবার এটা অ্যাড হয়েছে, তাহলে তার কস্ট তো বেড়ে গেল। প্রথমে তো তার ইনভেস্টরের কস্ট একটা 15% ভ্যাট দেওয়া মানে একটা কস্ট বেড়ে যাওয়া, তো এটা তো আমার মনে হয় আবার চিন্তা ভাবনা করতে পারে। এই ধরনের এসআরওর মাধ্যমে নীতি বদলানো, এই চর্চা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, নাহলে বিনিয়োগকারীরা এখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগের আস্থা পাবেন না। অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের আগে বিনিয়োগকারীদের ইজারা মূল্যের ওপর কোনো ভ্যাট দিতে হয় না ভারত, থাইল্যান্ড কিংবা ভিয়েতনামের মতো দেশে। এরই মধ্যে এই ভ্যাট তুলে নিতে সরকারের কাছে দাবিও জানিয়েছে দেশীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো, যা প্রত্যাহারের পক্ষে মত অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষেরও। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে মিটিং হয়, কোঅর্ডিনেশন মিটিং, সেখানেও এই ইস্যুগুলো তোলা হয়েছে এবং আমরা যে ইনসেন্টিভ প্যাকেজটা সাবমিট করেছি সেখানেও এটা প্রত্যাহার করার কথা বলেছি। কারণ এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন নতুন বিনিয়োগের পথগুলো প্রশস্ত করা। দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রতিযোগী দেশগুলোর সাথে সামঞ্জস্য রেখে নীতিমালা সহজীকরণে সমন্বিতভাবে কাজ চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। 15% ভ্যাট যেটা টেক্সটে আসছে এটা নিয়ে অনেক কথা সৃষ্টি হচ্ছে, আমরা এগুলো শর্ট আউট করার চেষ্টা করছি। এটাও ঠিক যে একটা লং টার্ম পলিসি দরকার। প্রধানমন্ত্রীর অফিসেও এই ব্যাপারে আমরা একটা রিপোর্ট সাবমিট করবো খুব শীঘ্রই। করোনা পরবর্তী সময়ে কর অবকাশ ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো গেলে অর্থনৈতিক অঞ্চলের বাস্তবায়ন কাজ আরও গতি পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি এখন রাজনৈতিক সংখ্যায় পরিণত হয়েছে। প্রবৃদ্ধি নিয়ে নীতি নির্ধারকদের মধ্যে এক ধরনের মোহ সৃষ্টি হয়েছে, ফলে প্রবৃদ্ধির তথ্যকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। সাম্প্রতিক প্রবৃদ্ধির পরিসংখ্যান নিয়ে এমন মূল্যায়ন জানিয়েছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। সিপিডি জানায় প্রবৃদ্ধির যে হিসেব তাতে করোনার প্রভাব হিসেব করা হয়নি, তাই এই হিসেব বাস্তবতার সাথে মিলছে না। বাবু কামরুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত। অর্থশাস্ত্রকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত বিদায়ী অর্থ বছরের জিডিপির সাময়িক হিসাব নিয়ে রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে গবেষণা সংস্থা সিপিডি। বাস্তবায়ন তথ্য উপাত্ত দিলে সিপিডি নির্বাহী পরিচালক বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধিকে পরিণত করা হয়েছে রাজনৈতিক সংখ্যায়। অর্থনৈতিক প্রবৃদ্ধি এটা তো কোনো সংখ্যা নয়, এটার পিছনে অনেক তাৎপর্য রয়েছে, যেটি বললাম যে এটার যে মানুষের উপর এক ধরনের প্রভাব, নীতি নির্ধারক পর্যায়ে প্রভাব, কিন্তু এখন আমরা দেখছি যে এটা একটা রাজনৈতিক সংখ্যায় পরিণত হয়েছে এবং এটার মাধ্যমে সরকারের যে সাফল্য, সেই সাফল্যটাকে দেখানো হয়। গেল সপ্তাহে বিবিএস জানায় বিদায়ী অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 5.24%। সংবাদ সম্মেলনে সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, প্রবৃদ্ধির এই হিসাব বাস্তবতার সঙ্গে মিল নেই। গবেষকরা বলেন, করোনাকালে অনেকেই কর্মহীন হয়েছেন, তাদের জন্য সরকার কর্মসূচিও নিয়েছে, অথচ বিবিএস এর হিসাব বলছে ভিন্ন কথা। এই যে ডাটা ইন্টিগ্রিটি যেটাকে বলে, ডাটার সত্যতা এবং সততা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং ক্ষমতায়ন, এগুলোর কথা কিন্তু আমরা বেশ কয়েক বছর ধরে কিন্তু বলছি। আমরা এইখানে যে প্রাক্কলনটি দিয়েছেন, সেই প্রাক্কলন অনুযায়ী গেলে তো সরকারের আসলে অতটা দুশ্চিন্তার কারণ থাকে না, এত বড় বড় সামাজিক নিরাপত্তা কর্মসূচিরও আসলে দরকার পড়ে না। তবে সিপিডির এই মূল্যায়নের সাথে একমত নন পরিকল্পনা মন্ত্রী। সিপিডি সংস্থা তাদের সংশয় আছে এবং তারা এটাকে মনে করেন
দুঃখজনকভাবে আমি বলবো তারা মনে করেন যে এটা রাজনৈতিক প্রভাবযুক্ত। আমি সবিনয়ে বলছি এই ধারণাটা সঠিক নয়। আমরা যে হিসাবটা বের করেছি এটা আমরা পূর্ণ দায়িত্ব নিয়েই আমরা বের করেছি। সিপিডির মূল্যায়ন বিবিএসের দেয়া জিডিপির হিসাব বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এজন্য পরিসংখ্যান কমিশন তৈরির সুপারিশও জানায় সংস্থাটি। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। যশোরের শিশু উন্নয়ন কেন্দ্রে 3 কিশোর নিহতের ঘটনায় 2টি তদন্ত কমিটি কাজ করছে। সমাজসেবা অধিদপ্তরের তদন্ত কমিটির প্রধান সৈয়দ নুরুল বশির জানান, চিকিৎসাধীন আহত কিশোরদের সাথে কথা বলে এ ঘটনায় কারা জড়িত জানার চেষ্টা করছেন। তবে অবহেলাজনিত কারণেই 3 শিশুর মৃত্যু হয়েছে বলে জানান। সকালে যশোর সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন নুরুল বশির। এদিকে শিশু উন্নয়ন কেন্দ্রের 5 কর্মকর্তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যারা আক্রান্ত হয়েছে, যারা আহত হয়েছে, সকলের সাথে কথা বলেছি। এটা বলে আমরা জানার চেষ্টা করেছি যে কারা কারা এর সাথে জড়িত এবং কারা কারা এই ঘটনা ঘটিয়েছে এর পেছনে। দুর্ভাগ্যজনকভাবে এই যে 3টি মার্ডার হলো, এটা স্পট মার্ডার হয়নি, ঠিক অবহেলাজনিত কারণে। এটা সুচিকিৎসা, ওখানে পার্মানেন্ট ডাক্তারও নাই, সাথে সাথে হসপিটালাইজড করলে হয়তো বা এই ক্যাজুয়ালিটিটা এড়ানো যেত। ঘটনার উৎস কারণ উল্লেখ করে সরকার নির্ধারিত সময় 23 আগস্টের মধ্যেই সিনহা হত্যার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা ঘটনার তদন্তে অনুষ্ঠিত প্রথম দিনের গণশুনানি শেষে কক্সবাজারে তিনি সাংবাদিকদের একথা বলেন। সকালে কক্সবাজারের টেকনাফ শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে গণশুনানি শুরু হয়। গণশুনানিতে 11 জন প্রত্যক্ষদর্শীর মধ্যে 9 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে টাঙ্গাইলে 1300 বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার টাঙ্গাইলের ঘাটাইলে রসুলপুর ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেন আলোক হেলথ কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন। এ সময় বন্যার্তদের জন্য গণভোজের আয়োজন করা হয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণীর নেতারা। ইসলামী ব্যাংকের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভার্চুয়ালি আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নাজমুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মাহবুবুল আলম। দোয়া মোনাজাত পরিচালনা করেন ব্যাংকের শরিয়া সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার। এছাড়া শোক দিবস উপলক্ষে দেশব্যাপী 16টি জোনের উদ্যোগে ভার্চুয়াল প্ল্যাটফর্মে সকল শাখার অংশগ্রহণে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়। রাজবাড়ীর কালুখালীতে রবিউল নামে এক যুবককে ডুবিয়ে হত্যার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় শনিবার মধ্যরাতে 5 জনকে আসামি করে কালুখালী থানায় হত্যা মামলা করেন রবিউলের স্ত্রী শাবানা বেগম। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের এডিশনাল ডিআইজি জিহাদুল কবির। বলেন, অপরাধী যেই হোক ছাড় দেওয়া হবে না। শনিবার জমিজমা সংক্রান্ত মামলার আসামি রবিউলকে ধরতে আসে পুলিশ। বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকেরা তাকে ধরে পিটিয়ে হত্যা করে। নিহতের পরিবারের অভিযোগ, পুলিশের উপস্থিতিতে রবিউলকে পানিতে চুবিয়ে মেরেছে প্রতিপক্ষ। গ্রেপ্তার করেছি, আরও সাসপেক্ট হিসাবে 2 জনকে আমরা গ্রেপ্তার করেছি। যে যারা এই ঘটনা ঘটিয়েছে, সে যেই হোক না কেন, প্রত্যেকেই তারা আইনের আওতায় আসবে। এবং বাংলাদেশের রাইড শেয়ারিং অ্যাপ পাঠোয়ের সহ প্রতিষ্ঠাতা এবং নাইজেরিয়ায় গোকান্ডা রাইড শেয়ারিং এর উদ্যোক্তা ফাহিম সালেহ হত্যা শুনানি কাল সোমবার। মাত্র 33 বছর বয়সের প্রতিভাবান এই মানুষটিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তার অ্যাপার্টমেন্টে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় ফাহিমের সেক্রেটারি টাইরেস হাসপিলকে গ্রেপ্তার করা হয়। হাসপিলকে সোমবার ম্যানহাটন ক্রিমিনাল কোর্টে হাজির করার কথা রয়েছে। সশরীরে সম্ভব না হলে ভার্চুয়ালি তার উপস্থিতির মধ্য দিয়ে মামলাটির পরবর্তী কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত জানাবেন আদালত। গেল 13 জুলাই হত্যার পর 14 জুলাই ফাহিমের খণ্ড বিখণ্ড মৃতদেহ তার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার চেয়েছে
ফাহিমের পরিবার। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার প্রস্তাব নিরাপত্তা পরিষদে খারিজ হওয়ার পর বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আগামী সপ্তাহে আলোচনা তুলবেন বলে জানিয়েছেন। তবে নির্বাচনের আগে পুতিনের সাথে কোনো বৈঠকে যাবেন না বলে জানান ট্রাম্প। অন্যদিকে শনিবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, মার্কিনীদের কথা শুনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের চুক্তি করে বিরাট ভুল করেছে আরব আমিরাত। জানাবো খেলার খবর। অনূর্ধ্ব-19 ক্রিকেটারের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় বিসিবি ও ক্রীড়া পল্লীতে ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফদের করোনা পরীক্ষা নমুনা সংগ্রহ করা হয়। আগামী 4 দিনে প্রায় 70 জন ক্রিকেটারের টেস্ট করানো হবে বলে জানিয়েছেন বিসিবি চিকিৎসক। এছাড়াও কয়েক ভাগে ভাগ করে করানো হচ্ছে করোনা টেস্টে নেগেটিভ ফলাফল আসা ক্রিকেটারদের নিয়ে বিকেএসপিতে ক্যাম্প শুরু করার পরিকল্পনা বিসিবির। 21 তারিখের মধ্যে পুরো টেস্টিং প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা আছে ক্রিকেট বোর্ডের। আমরা দুটো ভেন্যুতে প্রথম ব্যাচের প্লেয়ারদের এবং সাপোর্ট স্টাফদের টেস্ট শুরু করেছি। আগামী 4 দিনে প্রায় 65 থেকে 70 জনের মতো প্লেয়ার এবং সাপোর্ট স্টাফের টেস্ট বিসিবি সম্পন্ন করবে। এর মধ্যে আমরা যাদের করোনা নেগেটিভ আসবে তারা পর্যায়ক্রমে বিকেএসপিতে তাদের ক্যাম্পে জয়েন করবে। তা আমরা আশা করছি 20-21 তারিখের মধ্যে আমাদের টেস্টিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার। আচমকায় অবসরের ঘোষণা দিলেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের জার্সি গায়ে আর দেখা যাবে না তাকে। ধোনির বিদায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তার বন্দনা। ধোনিকে নিয়ে স্মৃতি কাতর হচ্ছে বিশ্ব ক্রিকেট। আরো জানাচ্ছেন আরিফুল ইসলাম। क्रिकेटर है लेकिन टीसी का काम कर रहे हैं खड़गपुर स्टेशन पे और रोज गेट नंबर 3 के सामने खड़े होकर फाइन इकट्ठा करते हैं। ना तुम्हारा गेम इंप्रूव हो रहा है सर, ना तुमको आगे का कोई अपॉर्चुनिटी मिल रहा है। যখন সবকিছুই থমকে প্রায়, সেখান থেকেই নতুন স্বপ্নের সঞ্চার। স্টেশনের চাকরিটা ছেড়ে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের প্ল্যাটফর্মে পৌঁছাতে বয়স 23 ছাড়িয়ে যায়। ভারতের অনেক ক্রিকেটারের মতো 19-20-তে হয়নি তার অভিষেক, তবে ক্যারিয়ার শেষে অনন্য উচ্চতায় মহেন্দ্র সিং ধোনি 3 ফরম্যাটে 15,000 রান, ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা এই অধিনায়কের। ওয়ানডে কিংবা টি-20 বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসির সবগুলো শিরোপা হাতে উঠেছে অধিনায়ক মাহির। নীলরঙা 7 নম্বর জার্সি পরা উইকেট কিপার ব্যাটসম্যান বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে। আচমকাই অবসরের ঘোষণায় কেউ বিস্মিত, কেউ বা আবেগ আপ্লুত, তবে তার বন্দনার মিশেলে মিশে গেছে পুরো ক্রিকেট দুনিয়া। গড অফ ক্রিকেট সচিন টেন্ডুলকার জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য ধোনিকে জানিয়েছেন শুভেচ্ছা। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি আরও একবার করলেন তার নেতৃত্বের প্রশংসা। কিছুটা আবেগী বিরাট কোহলি অভিনন্দন জানান ভারত কাপ্তান শহীদ আফ্রিদি, কেভিন পিটারসন, শেন ওয়ার্ন থেকে শুরু করে জশ বাটলার, রশিদ খান, রাহানেরা বর্তমান ও সাবেক তারকাদের সম্মান আর ভালোবাসায় সিক্ত ধোনি। বাদ যায়নি বাংলার ক্রিকেটাররা। সাকিব আল হাসানের কাছে ক্যাপ্টেন কুল এক অনুপ্রেরণার নাম। 22 গজের কিংবদন্তিকে ধন্যবাদ জানিয়েছেন মুশফিকুর রহিম। ধোনির প্রতি শ্রদ্ধা মাহমুদুল্লাহ, রুবেল হোসেন, সাব্বির রহমান ও লিটন দাসেরও। আরিফুল ইসলাম, নিউজ 24। সংবাদ শেষ করব আয়ুব বাচ্চুর জন্মদিনের খবর দিয়ে। গিটার জাদুকর আয়ুব বাচ্চুর 58তম জন্মদিন আছে। দীর্ঘ 4 দশক ধরে বাংলা গানের শ্রোতাদের সুরের মূর্ছনায় আবিষ্ট করে রেখেছিলেন এবি। মৃত্যুর আগ পর্যন্ত ব্যান্ড সঙ্গীতের পৃষ্ঠপোষকতায় কাজ করেছেন, আন্দোলন করেছেন শিল্পীদের মেধা সত্ত্ব অধিকার নিয়েও। ব্যান্ড লেজেন্ড আয়ুব বাচ্চুর সন্তানদের অভিযোগের পর এবার সোচ্চার হচ্ছে বাংলাদেশ কপিরাইট অফিস। অনুমতি ছাড়া আয়ুব বাচ্চুর গান ব্যবহার করলে আইনি ব্যবস্থার ঘোষণা দিয়েছে তারা। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। শ্রোতা ভক্তদের কাছে তিনি পরিচিত এবি নামে।
কখনো নিজে চিরচেনা গায়কিতে, আবার কখনো গিটারের ছয় তারে মুগ্ধ করেছেন দর্শক শ্রোতাদের। এখন অনেক রাত, খোলা আকাশের নিচে। অভিমানী আয়ুব বাচ্চু মৃত্যুর আগে পাইরেসি বন্ধ না হয় ছেড়ে দিতে চেয়েছিলেন গান। বছরের পর বছর রয়্যালিটি থেকে বঞ্চিত হয়ে হতাশা প্রকাশ করে বলেছিলেন, শিল্পীরা কি বাঁচবে? সঙ্গীতের শিল্পীর যেদিন মর্যাদা বাড়বে, শিল্পীদের যে দুস্থ শিল্পী বলা হবে না, সেদিন আমার ছেলে এটাকে প্রফেশন হিসেবে নেবে। আয়ুব বাচ্চু সেই কথা অনেকের মনে নাড়া দিয়েছিল। তারপর অনেকেই জোটবদ্ধ হয়ে বিভিন্ন সময় এই আন্দোলন করেছেন। তবে মেধাসত্ত্বের কপিরাইট আজও প্রতিষ্ঠিত হয়নি বাংলাদেশে। প্রত্যেকটা সৃষ্টি একটা সন্তানের মতো, যদি কমার্শিয়ালি ইউজ করতে হয় তাহলে অবশ্যই তাদের অনুমতি নেওয়া দরকার, এবং কপিরাইট আইনেও কিন্তু সেটা বলা আছে। কাজে সেই আইনকে শ্রদ্ধা করেই যেটা হওয়া দরকার সেটাই হওয়া উচিত। 2017 সনের 23 অগস্ট ই কপিরাইট সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়। এই ইন্ট্রোডিউসের ফার্স্ট অ্যাপ্লিক্যান্ট ছিলেন মরহুম আয়ুব বাচ্চু। সম্প্রতি সোচ্চার হয়েছে বাংলাদেশ কপিরাইট অফিস। 28 জুলাই আয়ুব বাচ্চুর সন্তানরা অভিযোগ করেন বাংলাদেশ কপিরাইট অফিসে অনুমতি ছাড়া বিভিন্ন জায়গায় ব্যান্ড লিজেন্ডের গান ব্যবহার করায় ব্যবস্থা নিতে বলেন কপিরাইট অফিসকে। তাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা একটা স্পেশালাইজড টেকনিক্যাল টিম গঠন করছি। তারা খুব শীঘ্রই এইসব অবৈধ সাইটগুলোকে ট্রেস করবে। 2018 সালের 18 অক্টোবর অগণিত ভক্তদের কাঁদিয়ে পৃথিবী ছেড়ে বিদায় নেন সবার পছন্দের এবি। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।